গভীর রাত। চাঁদের আলোতে আশেপাশে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে সব কিছু। শুনশান ফাঁকা রাস্তায় মাঝে মধ্যে দু একটা গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। ফাহিম হাতে একটা হুইস্কির বোতল নিয়ে ছাদের একপাশে দাঁড়িয়ে জনমানবহীন রাস্তার দিকে তাকিয়ে আছে। দিনের বেলা এই রাস্তাতেই কত শত গাড়ি চলাচল করে, অথচ রাতের নিস্তব্ধতা যেন রাস্তাটাকে গ্রাস করেছে। জীবনে কখনো নেশা নামক বস্তু সেবন করেনি ছেলেটা, তবে আজ একটু গলা না ভেজালেই যেন নয়। আজ উর্মি মানে ফাহিমের ভালোবাসার মানুষটির বিয়ে ছিল, তাই স্বাভাবিকভাবেই মন মানসিকতা ভালো নেই তার। সে একবার হুইস্কির বোতলের দিকে তাকাচ্ছে, আবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে রাস্তার দিকে দেখছে। আজ কেন জানি বারবার রাস্তায় নজর ফাহিমের। মনে মনে হয়তো ভাবছে, যদি উর্মি আসতো, তাকে বাহুডোরে জড়িয়ে বলতো, আমি তোমাকে ছেড়ে আর কাউকে বিয়ে করিনি। না, তেমন কিছু হবার নয়, সেটা ভালো করে জানে ফাহিম। তবুও লোকে যে বলে মানুষ আশায় বাঁচে। উর্মির সাথে কাটানো মুহূর্তের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ফাহিমের। উর্মি লাইব্রেরিতে বসে বই পড়ছিল। ফাহিম সেখানে উপস্থিত হতেই সবাই চলে আসে। আসলে ফাহিম যে উর্মিকে পছন্দ করে সেটা মোটামুটি ভার্সিটির সবাই জানতো। উর্মিও বুঝতে পেরেছিল, বাট ফাহিমের মুখ থেকে ভালোবাসার কথাটি শোনার জন্য অবুঝের মতো ভান করছিল। ফাহিম উর্মিকে সেদিন প্রপোজ করতেই লাইব্রেরিতে এসেছিল, কিন্তু তখনই উর্মির ফোনে ওর বাবার জরুরি কল আসে আর তাকে সেখান থেকে চলে যেতে হয়। তারপর আর প্রপোজ করতে হয়নি, কারণ মুখে না বললেও দুজন দুজনের প্রতি অগাধ ভালোবাসার টান অনুভব করত। ফাহিম আর উর্মির আলাপ খুব সাধারণভাবেই হয়েছিল। তখন মাত্র ভার্সিটিতে উঠেছিল উর্মি। ফাহিম মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। এমনিতে খুব একটা কথা হতো না দুজনের, কারণ সিনিয়রদের সাথে তেমন কী বা কথা থাকতে পারে। তবে ভার্সিটির বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাদের দুজনকেই সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হতো। উর্মি খুব ভালো নাচতে পারত আর ফাহিম গান গাইতে পারত। এভাবেই দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কের সৃষ্টি হতে থাকে, আর ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। ফাহিম খুব কেয়ারিং ছেলে, উর্মিকে সবসময় আগলে রাখত। সামান্য চুলের ক্লিপ কিংবা টিপ বাঁকা পড়লেও তা ফাহিমের নজর এড়োতো না। উর্মিও একইভাবে ভালোবাসত ফাহিমকে, কিন্তু বিপত্তি ঘটে উর্মির বড়লোক বাবা আহাদ চৌধুরীকে নিয়ে। উর্মির গ্রাজুয়েশন কমপ্লিট হবার পরে তিনি বিয়ে দিতে উদ্ভূত হন মেয়েকে, কারণ ফাহিম মধ্যবিত্ত ঘরের ছেলে। তার মতে সে যে ছোটোখাটো চাকরি করে তাতে তার মেয়েকে সুখী করা সম্ভব না, অথচ সুখ যে অর্থ দিয়ে কেনা যায় না। যদি সত্যি টাকা দিয়ে সুখ কেনা যেত তাহলে অন্তত বড়লোকদের মনে সুখ থাকতো। তাছাড়া সমাজে আহাদ চৌধুরীর একটা অন্যরকম স্ট্যাটাস আছে। তার একমাত্র মেয়েকে তিনি কখনোই সামান্য কোম্পানিতে চাকরি করা ছেলের সাথে বিয়ে দিবেন না। উর্মিও পারেনি বাবার সাথে যুদ্ধ করতে, কারণ তার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার অবাধ্য হলে ফল ভুগতে হবে ফাহিমকে। উর্মি তো ইচ্ছে করলেই পারত ওর বাবাকে বুঝিয়ে আর কয়েক বছর সময় নিতে। হয়তো আর কিছু সময় পেলে ফাহিম আরও ভালো অবস্থানে যেতে পারত। নাকি বড়লোক ছেলে পেয়ে ফাহিমের মতো মধ্যবিত্ত ঘরের ছাপোষা সামান্য চাকরি করা ছেলেকে আর দরকার ছিল না। এসব ভাবতে ভাবতে ফাহিমের চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে। সহসায় চোখ মুছে হাতের বোতলের দিকে তাকায় সে। ছেলেদের যে কাঁদতে মানা, তারা পৃথিবীর কাছে কঠিনতম উদাহরণ। তারা নাকি কাঁদতে পারে না, অথচ তাদের বুকের মাঝে যে প্রতিনিয়ত রক্ত চুইয়ে চুইয়ে পড়ে তা কেউ জানে না। ভাগ্যিস ভেতরে কান্না কেউ দেখতে পায় না, না হলে দম আটকে মারা যেত কত শত প্রাণ। ফাহিম একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নাক বন্ধ করে জীবনের প্রথম এক ঢোক হুইস্কি দিয়ে গলা ভিজিয়ে নিল। খুবই বিদঘুটের স্বাদ অনুভব হলো তার। না, আর খাওয়া যাবে না এসব। যে তার কথা না ভেবে টাকার জন্য
অন্য কারোর সাথে বিয়ে করে নিতে পেরেছে, সে মেয়ের জন্য এরকম বিদঘুটের স্বাদ পান করার কোনো দরকার নেই। কারণ মধ্যবিত্ত ঘরের ছেলেদের এত আবেগ মানায় না, তার ওপর আবার বড় সন্তান। পরিবারের সব দায়িত্বই যে তার ওপর। ফাহিম হাত থেকে বোতলটা সোজা রাস্তায় ফেলে দিল। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে সে। সব বাদ দিয়ে যখন ফাহিম ছাদ থেকে নেমে যাবে বলে ঠিক করে, তখনই কোনো মেয়েলি কণ্ঠের চিৎকারে আটকে ওঠে ফাহিম। বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে ওঠে তার। ফাহিম দৌড়ে ছাদ থেকে নেমে বাড়ির বাইরে গিয়ে ফাঁকা রাস্তার আশেপাশে চিৎকারের উৎস খুঁজতে লাগলো। কিছুক্ষণ এদিক ওদিক খুঁজেও কোনো কিছু না পেয়ে যখন ফাহিম ফিরে আসার জন্য পা বাড়ায়, তখনই আবার একটা অস্ফুটে স্বরে শব্দ শুনতে পায় সে। একটু কান খাড়া করে শুনতেই সে রাস্তার পাশের ছোট গাছের দিকে নজর দেয়। কাছে যেতেই দেখে সামনে রক্তের ছোপ ছোপ দাগ। কৌতূহলী হয়ে রক্তের উৎস খুঁজতে সে আরও দ্রুত পা বাড়ায়। গাছের সামনে যেতেই দেখে একটা মেয়ে উপর হয়ে পড়ে আছে, সারা পিঠে রক্ত লেগে আছে। ফাহিম কিছু না ভেবেই মেয়েটিকে ধরে সোজা করে শোয়ানোর চেষ্টা করে। কোনো এক অজানা আশঙ্কায় ফাহিমের অবচেতন মন তাকে বারবার ফিরে যেতে বলছে, কিন্তু সে পিছুপা হবার ছেলে নয়। মেয়েটিকে সোজা করতেই সে চমকে ওঠে। মেয়েটির সারা শরীর রক্তে ভেজা, মাথার খুলির ভেতর যেন কিছু নেই, চোখের কোঠর শূন্য। কে যেন হিংস্রভাবে তা তুলে নিয়েছে। গলায় বেশ কয়েকটা ছুরির আঘাত, তাছাড়া হৃৎপিণ্ড বরাবর অদ্ভুত ধরনের আঘাত। দেখে মনে হচ্ছে কোনো সুচালু বস্তু দিয়ে সেখানে বারংবার আঘাত করেছে। কি বীভৎস একটা মৃতদেহ। এই মেয়েটির আজ বিয়ে ছিল। এ যে আর কেউ নয়, তার প্রিয়তমা উর্মি। ফাহিম দিকবিদিক শূন্য হয়ে উর্মিকে ডাকতে শুরু করে। নিজের ভালোবাসার মানুষটির এরকম পরিণতি দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে। পরের দিন চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির একমাত্র মেয়ের এরকম ভয়ানক মৃত্যু দেখে থমকে গেছে সবাই। আহাদ চৌধুরী একমাত্র মেয়ের মৃত্যুতে প্রাথর হয়ে গেছেন। উর্মির মা অনেক আগেই মারা গিয়েছেন, তাই তার মা বাবা সব কিছুই ছিলেন আহাদ চৌধুরী। গতরাতে উর্মি আর অনিকের বিয়ে ছিল। অনিক উর্মির বাবার পছন্দের ছেলে, স্টেট অধিবাসী, সে বড় বিজনেসম্যান। বিয়েটা ভালোভাবেই হয়ে যায়। রাতে সবাই বাসর জেগে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন হঠাৎ কেউ অনিককে কল করে জানায় উর্মিকে এত রাতে বাড়ির বাইরে বের হয়েছে। অনেক দ্রুত বাড়ি গিয়ে অনেক খুঁজে যখন আশেপাশে না পায়, তখন তার শ্বশুরকে জানায়। পরবর্তীতে আহাদ চৌধুরী ফাহিমের বাড়ির লোক পাঠিয়ে খোঁজ নেয়, আর তখনই তারা উর্মির বিভৎস লাশের পাশে বসে থাকতে দেখে ফাহিমকে। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং যথারীতি ফাহিমকে আসামি মনে করে গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে ফাহিমের গ্রেপ্তার হওয়ার খবরে তার মা মিসেস ফারজানা মুন্নি অসুস্থ হয়ে পড়েছেন। ফাহিমের ছোট ভাই মাসুদ থানায় গিয়ে বসে আছে। মাসুদ জানে তার ভাই কোনো অবস্থাতেই কখনো কাউকে খুন করতে পারে না। তার উপর ওরকম বিভৎসভাবে তো খুন করার কথা সে ভাবতেও পারে না। মাসুদ স্পষ্ট বুঝতে পারছে এই কেস থেকে তার ভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ টাকার জোর না থাকলে কেউ কাউকে মূল্য দেয় না। অনেকক্ষণ বসে থাকার পর থানায় ওসি কালাম আজাদের প্রবেশ ঘটে। মাসুদ নড়েচড়ে বসে ওসি সাহেবের উদ্দেশ্যে বলে সে তার ভাইয়ের সাথে একটু কথা বলতে চায়। রিহিতা, দেখো, আমি আর তোমার নষ্টামি সহ্য করতে পারবো না। রিহিতা আনমনে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ সারোয়ারের এরকম উদ্ভট কথায় অবাক হয়ে যায় সে। রিহিতা বলে, এসবের মানে কি? সবসময় এরকম খারাপ কথা শুনতে ভালো লাগে না তার। সারোয়ার রাগে ক্ষোভে সহসায় রিহিতার গালে সজোরে একটা থাপ্পড় মারে। রিহিতা সারোয়ারের আচরণে বাকরুদ্ধ। অহেতুক কেন সে তার গায়ে হাত তুলল, এই প্রশ্নটা ঠোঁটের কাছে এনেও আর কিছু বলল না মেয়েটা। আসলে সারোয়ার ইদানিং প্রায়ই গায়ে হাত তোলে, কোনো কারণ ছাড়াই রিহিতার চরিত্রের ব্যাপারে খারাপ কথা বলে।
সারোয়ার, আমি কি করেছি? তোমার ফোনে কে কল দিয়েছিল তখন? আমাকে দেখে কেমন কেটে দিলে? ও তো জান্নাত, আমার বন্ধু। তুমি অফিস থেকে ফিরলে তাই ভাবলাম পরে কথা বলি। এসব ভাওতাবাজি আমার সাথে খাটবে না। সারোয়ার আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। রিহিতাও আর কথা বাড়ায় না তার সাথে, কারণ তাতে লাভ নেই। আসলে ছেড়ে যাবার যখন কোনো কারণ না থাকে তখন তারা অজুহাত কিংবা বদনাম করে চলে যায়। হয়তো রিহিতাকে এখন আর আগের মতো ভালো লাগে না সারোয়ারের কাছে। মনে মনে এসব ভেবেই দু চোখ ঝাপসা হয়ে উঠেছে রিহিতার। সত্যি কি সময়ের সাথে সাথে সম্পর্কের রসায়নও বদলে যায়, নাকি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়? ওসি কালাম আজাদ নিজের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে মাসুদের উদ্দেশ্যে বলে, তার ভাইয়ের সাথে দেখা করে কোনো লাভ নেই, আর কথা বলে কি হবে? বড়লোকের সাথে লাগলে যা হয় আর কি। তিনি মাসুদকেই স্পষ্ট জানিয়ে দেন ফাহিম কোনোভাবেই এই কেস থেকে রক্ষা পাবে না। মাসুদ তবুও ওনাকে অনুরোধ করে যেন একবার দেখা করতে দেয়। অবশেষে ওসি কালাম ফাহিমের সঙ্গে তাকে দেখা করার অনুমতি দেন। মাসুদ দাঁড়িয়ে আছে তার ভাইয়ের সেলের সামনে। ফাহিম মাসুদকে দেখেও কোনো কথা বলে না। ছেলেটা যেন পাথর হয়ে গেছে একেবারে। মাসুদ একা একা অনেক কথা বলে, কিন্তু ফাহিম কিছু বলে না। মাসুদ মূলত সে রাতে কি ঘটেছিল তা জানতে চায়, বাট সে বিষয়ে কথা বলে না ফাহিম। আসলে ফাহিম একটা ঘোরের মধ্যে আছে। উর্মির এরকম মৃত্যু মেনে নিতে পারেনি ছেলেটা। ভর দুপুরবেলা রোদের অসহ্য তাপে অতিষ্ঠ ধরনে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। কালো মেঘগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। রিহিতা রান্না শেষ করে ছাদে যায় জামাকাপড় তুলতে। দড়ি থেকে জামাকাপড় নামাতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রিহিতা আনমনে হাসে। এই ছাদে একসময় জামাকাপড়ের মধ্যে লুকোচুরি খেলতো সারোয়ার ও রিহিতা। কয়েক বছর আগের কথা। তখন সারোয়ার রিহিতাদের বাসায় ভাড়া থাকতো। সারোয়ার ব্যাচেলর হওয়ার কারণে রিহিতার বাবা আব্দুল মান্নান প্রথমে তাকে বাড়ি ভাড়া দিতে রাজি হয় না, কিন্তু পরে কী কারণে আব্দুল মান্নান রাজি হয়ে যান সেটা কেউ জানে না। সারোয়ার তখন মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। রিহিতা সবে ইন্টারমিডিয়েট পাশ করেছে। মাঝে মধ্যে দুজনে একসাথে ছাদে জামাকাপড় তুলতে আসতো। সেখান থেকেই চোখাচোখি, আর দুজনের চোখে চোখে কথা বলা শুরু হয়। তারপর সে চোখের চাহনি থেকে দুজনের হৃদয়ের প্রণয়। সারোয়ার লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করে। ভাগ্য সহায় ছিল ছেলেটার। কয়েকদিনের মধ্যেই মার্কেটিংয়ে একটা ভালো চাকরি পেয়ে যায়। সারোয়ারের পরিবার বলতে শুধু এক বোন। বাবা মা একটা গাড়ির দুর্ঘটনায় মারা যান, তাই তার পরিবারে কোনো প্রকার সমস্যা ছিল না। রিহিতার পরিবার নিয়ে সারোয়ার একটু ভয় পেত, যদি তারা রাজি না থাকেন। ভয়ে ভয়ে কেটে যায় আরও 2 বছর। ততদিনে রিহিতার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। 2 বছরে সারোয়ারও ভালো উন্নতি করে চাকরিতে। অবশেষে বুকের সাহস সঞ্চার করে রিহিতার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সারোয়ার। তারাও এক কথায় রাজি হয়ে যায়। সব কিছু সিনেমার মতো ভালো ভালো হচ্ছিল। রিহিতা আর সারোয়ার খুব খুশিতে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করে। বেশ ভালো কাটছিল দুজনের দাম্পত্য জীবন। বিপত্তি বাধে কিছু বছর পর। রিহিতা সারাদিন সংসারে কাজ করে ক্লান্ত হয়ে থাকতো, আর সারোয়ার রাতে এসে বিভিন্ন বায়না ধরতো। কখনো নতুন শাড়ি পরে ছাদে যেতে চাইতো, আবার কখনো বাইরে ঘুরতে যেত। কিন্তু প্রতিদিন এসব অসহ্য লাগছিল রিহিতার। একদিন রিহিতার শরীর খারাপ লাগছিল খুব, আর সেদিন সারোয়ারের একটা অফিস পার্টি ছিল। কিন্তু রিহিতা সেখানে যেতে পারবে না বলাই সারোয়ার রেগে যায়। এভাবে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একটা সময় পর সারোয়ার রিহিতাকে সন্দেহ করতে শুরু করে। আস্তে আস্তে সারোয়ার রিহিতার থেকে দূরে সরে যায়। রিহিতাও ভাবে সারোয়ার পরকীয়ায় জড়িয়ে গেছে, অথবা সম্পর্ক থেকে মুক্তি চাচ্ছে। সেদিন তো বলেই দিয়েছে সারোয়ার ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। সে যেন কোনো ঝামেলা ছাড়াই ডিভোর্স পেপারে সাইন করে দেয়। রিহিতাও অভিমানে রাজি হয়ে গেছে। যে থাকতে চায় না তাকে মিথ্যে সম্পর্কের বেড়াজালে আটকে রাখার মেয়ে
সে নয়। ভালোবাসা থাকলে একদিন ঠিক বুঝতে পারবে সারোয়ার। যদিও সে তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু কিন্তু ছেলেটার বড্ড বেশি ইগো। আর ইগো যে একটা সম্পর্ক তিলে তিলে শেষ করে ফেলে, সেটা চোখের সামনে দেখতে পাচ্ছে রিহিতা। মেঘের গর্জনে রিহিতার ভাবনায় ছেদ ঘটে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে হয়তো। এসব ভাবতে ভাবতে রিহিতা জামা কাপড় নিয়ে ছাদ থেকে হুড়মুড় করে নেমে আসে। নিচে আসতেই কলিং বেলের শব্দ শুনতে পায় সে। এ সময় যে সারোয়ার ছাড়া আর কেউ আসবে না তা ভালো করে জানে রিহিতা। রিহিতা জামা কাপড় রেখে দ্রুত দরজা খুলে দেয়। দরজা খুলতেই রিহিতার চিরচেনা মুখ দেখে একটু ভরকে যায়। কিছু বুঝে ওঠার আগে সামনে থাকা লোকটা রিহিতার গলায় ছুরি দিয়ে আঘাত করে। মুহূর্তে রিহিতার দু চোখ অন্ধকার হয়ে আসে। মাটিতে লুটিয়ে পড়ে সে। আত্মাই রিহিতার শরীর বরাবর ছুরি দিয়ে আঘাত করতে করতে অট্রা হাসিতে মেতে ওঠে। ভাইয়া প্লিজ কথা বল, আম্মু ভীষণ অসুস্থ। তুই যদি কিছু না বলিস তাহলে আমরা কিভাবে চেষ্টা করব বল। ফাহিম মাসুদের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে ছেলেটা। নিজের ভালোবাসার মানুষের নির্মম মৃত্যু তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। মাসুদ আবারও চিৎকার করে এই কথা বলে। নিজের মায়ের অসুস্থতার কথা শুনে ফাহিম কথা বলে এবার। আম্মু, আম্মুর কি হয়েছে ভাই? ডাক্তার দেখিয়েছিস? তুই যত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবি তত দ্রুত আম্মু সুস্থ হয়ে উঠবেন। এখন বল ভাইয়া, কি হয়েছিল কাল রাতে? ফাহিম মাসুদকে গতরাতের সমস্ত ঘটনা সংক্ষিপ্তভাবে বলে। মাসুদ ফাহিমকে আশ্বস্ত করে থানা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আহাদ চৌধুরী ওরফে উর্মির বাবা থানায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো মতে যেন তার মেয়ের খুনিকে আরামে না রাখে। বড়লোকের এই এক টাকার ক্ষমতা। টাকার কাছে প্রশাসনও বিক্রি হয়ে গেছে। ওসি কালাম আজাদ আহাদ চৌধুরীর কথা মতো ফাহিমকে মারধর করতে শুরু করে, কিন্তু ফাহিম কোনোভাবেই স্বীকার করতে নারাজ। অনেক আহাদ চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বলে সে ফাহিমের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। উর্মির বাবা অনেককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরকীয়ার কারণে স্বামীর হাতে খুন স্ত্রী, নিজেদের ফ্ল্যাটেই। সাংবাদিকদের মুখরোচক সংবাদে ভরে গেছে রিহিতা ও সারোয়ারের অ্যাপার্টমেন্ট। রিহিতার লাশের চারপাশে পুলিশ ক্রাইম সিন নামক সাদা লেখা টাঙিয়ে দিয়েছে ইতিমধ্যে। ঘরের কোনো জিনিস ধরা নিষিদ্ধ, কারণ এতে প্রমাণ লোপাট হবার সম্ভাবনা থাকে। সারোয়ার রিহিতার এমন মৃত্যুতে বেশ অবাক। কি করে কি হলো সে নিজেই বুঝতে পারছে না। যতই হোক এই মেয়েকে সে ভালোবেসে ঘরের বউ করে নিয়ে এসেছিল। তার এমন পরিণতি কখনোই চায়নি সে। রিহিতার লাশের দিকে তাকিয়ে বারবার আটকে উঠেছে সারোয়ার। এভাবে নৃশংসভাবে কে খুন করতে পারে মেয়েটাকে? চোখের কোঠর শূন্য, কে যেন হিংস্রভাবে তা তুলে নিয়েছে। গলায় বেশ কয়েকটা ছুরির আঘাত, তাছাড়া হৃৎপিণ্ড বরাবর অদ্ভুত ধরনের আঘাত। সারোয়ারের ভাবনায় ছেদ ঘটে এসিপি আলভি মাহমুদের প্রশ্নে। মিস্টার সারোয়ার, এভাবে তাকে কি দেখছেন? এমন ভাব করছেন মনে হচ্ছে আপনিও লাশের এই অবস্থা থেকে একদম শকড। সারোয়ার নিজেকে সামলে এসিপি আলভি মাহমুদের সামনে একটা সিনেমাটিক ভাব নিয়ে বলে সে কিছু করেনি। হয়তো রিহিতার সাথে যার সম্পর্ক ছিল সেই কিছু করেছে। এসিপি আলভি মাহমুদ বেশ কড়াভাবে বলেন, সেটা থানায় গেলেই জানা যাবে, কারণ রিহিতাকে যে সারোয়ার শারীরিকভাবে ও মানসিকভাবে অত্যাচার করত সেটা আশেপাশের ফ্ল্যাটের প্রতিবেশী ইতিমধ্যে জানিয়েছেন। সারোয়ার কিছু বলে না। রিহিতার লাশ পুলিশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়, আর সারোয়ারকে আসামি সন্দেহ করে থানায় নিয়ে যায়। গত 2 দিনে ফাহিমের ওপর অনেক নির্যাতন করে পুলিশ, কিন্তু ফাহিম বারবার একই কথা বলছিল, সে খুন করেনি। সেই কারণে ফাহিমের ওপর অত্যাচার আরও বেড়ে গেছে। মাসুদ অনেক চেষ্টা করেও কোনো উকিল ঠিক করতে পারেনি, কারণ আহাদ চৌধুরীর বিরুদ্ধে কেউ যেতে নারাজ। ফাহিমের বাবা অসুস্থ দীর্ঘদিন যাবৎ, তাই ছেলের এমন বিপদে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারছেন না তিনি। সারোয়ার বসে আছে। তার সামনে বসা
এসিপি আলভি মাহমুদ, পাশে কনস্টেবল শফিক। রিহিতার পোস্টমর্টেম থেকে জানা গেছে শরীরে বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের কারণে মৃত্যু হয়েছে। এসব কথা সারোয়ারকে উদ্দেশ্য করে বলল এসিপি আলভি মাহমুদ। সারোয়ার একটু নড়েচড়ে বসে বলে, সেটা তো আগেই দেখেছি সবাই। হ্যাঁ, সবাই দেখেছি ছুরির আঘাতে রিহিতার শরীরে কি অবস্থা হয়েছিল। তবে আরেকটা ব্যাপার আছে যেটা কেউ জানে না। সারোয়ার চমকে উঠে বলে, কী সেই ব্যাপার? এসিপি আলভি মাহমুদ বলে, খুনি রিহিতার পরিচিত কেউ, আর সে খুন হয়েছে ঠিক যখন সারোয়ার বাসায় ফেরার সময়, তখন মানে 2:30 কিংবা 40-এর মধ্যে। সারোয়ার আলভির দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তাতে কি প্রমাণ হয় সে খুনি? আলভি একটু নড়েচড়ে বলে, প্রতিদিন তো ওই সময়ের মধ্যে তিনি বাসায় ফিরতেন, তাহলে গতকাল কেন 3টা বেজেছিল? আর কয়েকদিন আগে পর্যন্ত ফ্ল্যাটের সামনে সিসি ক্যামেরা ভালো ছিল, এখন নষ্ট হলে কি করে? সারোয়ার স্বাভাবিকভাবে বলে, রাগ করে দেরি করেছেন, আর সিসি ক্যামেরা এমনি নষ্ট হয়ে গেছে হয়তো। আলভিব গলা খাকড়ি দিয়ে বলে, আসলে সে ইচ্ছে করে নষ্ট করে সিসি ক্যামেরা, আর সে ঠিক সময়ে এসেছিল, মানে ঠিক 2:35। রিহিতা দরজা খুলে দিতেই সে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। সারোয়ার অসহায় কণ্ঠে বলল, আমার যদি খুন করারই হবে তাহলে দরজার সামনে বসে কেন? বাসায় ঢুকেই করতে পারতাম। তাছাড়া গেট দারোয়ান দেখেছে আমি কখন অ্যাপার্টমেন্টে ঢুকেছি। সহজ উত্তর, আপনি এমন একটা প্ল্যান করেছেন যাতে সবাই বুঝতে পারে খুনি বাইরের কেউ, তাই দরজার কাছে খুন করলেন আর কি। আর রইল বাকি দারোয়ানের কথা। আমি ইতোমধ্যে জেনে গেছি আপনাদের অ্যাপার্টমেন্টের পেছনে একটা দ্বিতীয় পথ কিংবা গেট আছে, সেখান থেকে ইজিলি কেউ ফ্ল্যাটে ঢুকতে পারে। বিশ্বাস করুন, আমি খুন করিনি। রিহিতার চোখে খুনের প্রতি যে রিয়াকশন সেটা অতি পরিচিত, কেউ ছাড়া হতে পারে না। আপনি তো আজগবি কথা বললেন, সে মৃত। তার চোখে আবার কি দেখলেন আপনি? সারোয়ারের কথায় হো হো করে হেসে ওঠে আলভি। একটু দম নিয়ে সে বলতে শুরু করে, মেডিকেল সায়েন্সে রিগর মর্টিস বলতে একটা ব্যাপার আছে। মানে এটা এমন একটা সিস্টেম যেখানে মৃত ব্যক্তির শরীরের অস্থির স্থিতিশীলতা বোঝা যায়। এই প্রক্রিয়া সাধারণত মৃত্যুর 3 থেকে 4 ঘন্টার মধ্যে শুরু হয়ে যায়। ডিগ্রি অফ রিগর মর্টিস কতটা হয়েছে সেটা দেখে আমরা মৃত্যুর সময় নির্ধারণ করি। সে যাই হোক, রিহিতার চোখে আততায়ীকে দেখে কোনো প্রকার ভয়ের ছাপ ছিল না। পরিচিত কারো আগমনে সে চোখে আরও উদ্দীপনা কাজ করছিল। কি এবার বুঝতে পেরেছেন কিছু? অত না বুঝলেও এটুকু বুঝেছি আপনি অহেতুক আমাকে ফাঁসাতে চাইছেন। আলভি সারোয়ারকে ধমক দিয়ে বলে, তার সাথে কি কোনো শত্রুতা আছে নাকি? সারোয়ার নিজেও মনে মনে নিজেকে বোকা ভাবে। আসলেই তো, আলভি তাকে কেন ফাঁসাবেন? উর্মি মৃত্যুর ইতিমধ্যে 3 দিন কেটে গেছে। ফাহিমকে পুলিশ অনেক মারধর করার পরও সে স্বীকার না করায় কেস কোর্টে ওঠে। আদালত অচিরেই ফাঁসির আদেশ দেয় ফাহিমের বিরুদ্ধে। অন্যদিকে রিহিতার মৃত্যুর কেসে সারোয়ারকে আসামি করেছে পুলিশ। এসিপি আলভি মাহমুদ সারোয়ারের সাথে শেষবারের মতো কথা বলতে এসে চাঞ্চল্যকর একটা ক্লু পায়, যা রিহিতার খুনি সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করতে পারবে। আর সেই সাথে ফাহিমের ওপর আনা মিথ্যা কেসের তকমা মুছে যাবে। পরের দিন সকালে এসিপি আলভি মাহমুদ এসিপি কালাম আজাদের কাছে ফোন করে সব কিছু জানায় এবং ফাহিমকে জেল থেকে বের করার ব্যবস্থা করে। বিকালে এসিপি আলভি মাহমুদ পৌঁছে যায় আহাদ চৌধুরীর বাসায়। আহাদ চৌধুরী আলভি মাহমুদের পরিচয় জানতে চাইলে সে অনিকের খোঁজ করে। অনিক তখন বাসায় ছিল। উর্মির মৃত্যুর পর অনিক এই 3 দিন শ্বশুরবাড়ি অবস্থান করছিল। আহাদ চৌধুরী কিছু বুঝতে পারছিল না। আলভি মাহমুদকে বসার ঘরে বসতে বলে তিনি অনিককে ডেকে দেন। পুলিশের কথা শুনে অনিক বেশ হতচকিত হয়ে গেছে। মিস্টার অনিক ইসলাম, আপনার সাথে পরিচিত হতে আসলাম। বসুন, একটু গল্প করি। অনিক আলভির পাশে বসে বলে, পুলিশ অফিসার, তাও আবার আমার পরিচিত?
নিশ্চয়ই গল্প করতে আসেনি। তাহলে তো বুঝতেই পেরেছেন। ভালোই ভালো সব বলে দিন, নয়তো লক আপে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বাধ্য হব। দেখুন, আমি একজন বিজনেসম্যান, তাছাড়া আহাদ চৌধুরীর মেয়ের জামাই। সমাজে একটা ইমেজ আছে আমার। অহেতুক সন্দেহের বশে আপনি আমার মানহানি করলে তার ফলাফল ভালো হবে না। এতক্ষণ আহাদ চৌধুরী সব কিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন। তিনি কিছু বুঝতে পারছে না। এসিপি আলবি মাহমুদকে সব কিছু খুলে বলতে বলেন তিনি। এর মধ্যে এসিপি কালাম আজাদও সেখানে উপস্থিত হয়। আলভি বাদে উপস্থিত বাকি সবাই বিস্মিত হয়ে যায়। এসপি সাহেব, আপনিও এখানে? আমি তো এই শহরের এসপি, আর আলভি মাহমুদ স্যার ভিন্ন শহরের, তাই আমাকেই থাকতে হবে। আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না আমি। সবার কথার মাঝেই অনেক ফোনে কথা বলার ভান করে বাসা থেকে বের হতে চাইলে আলভি মাহমুদ তার পথ আটকে দাঁড়িয়ে বলে, পালানোর পথ নেই কোনো। মিস্টার অনিক, আপনার ভাড়াটি খুনি তো ধরা পড়ে গেছে। এবার আপনার পর্দা ফাঁস হওয়ার পালা। মিস্টার আলভি, আপনি দয়া করে ঝেড়ে কাশুন এবার। আপনার সুযোগ্য জামাই মিস্টার অনিক ইসলাম আপনার মেয়েকে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়েছে। কি কি সব বলছেন আপনি? আমি এসব কিছু করিনি। আলভি মাহমুদ অনিকের গালে সজোরে একটা থাপ্পড় মেরে রোহানকে ভেতরে আসতে বলে। রোহানকে দেখেই অনিকের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আলভি মাহমুদ রোহানকে বলে সব কিছু খুলে বলতে। আমি রেহান, চট্টগ্রামের মিরসরাই থাকি, তবে মাঝে মধ্যে ঢাকা আওয়া আসা করতে হয়। গেল 15 দিন আগের কথা। আমি একটা বারে বসে ড্রিঙ্কস করছিলাম, তখনই আলাপ হয় অনিক ইসলামের সাথে। তিনি বলেন আমার ব্যাপারে সব কিছু জানেন। মানে আমি এলাকায় মোটামুটি মাস্তানি করতাম, কয়েকবার এলাকার ছেলেদের সাথে মারামারির সময় অস্ত্র ব্যবহার করেছি। তো উনি বললেন একজনকে খুন করতে হবে, বিনিময়ে 10 লাখ টাকা দিবে, তবে খুন করতে হবে এমনভাবে যাতে সবাই ভয় পায়। আমি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যাই। ওনার কথা মতো বিয়ের রাতে উর্মি ম্যাডাম যখন ফাহিমদের বাসার সামনে যায়, তখনই আমি তার উপর আঘাত করি। প্রথমে গলায় ছুরি দিয়ে আঘাত করার কারণে সহসায় মাটিতে লুটিয়ে পড়ে উর্মি। পরে যখন আরও ছুরি দিয়ে আঘাত করে চোখ উপড়ে নিচ্ছিলাম, তখনই চিৎকার করে ওঠে সে। ফাহিম যেই আওয়াজ শুনে চলে আসে উর্মির কাছে, ততক্ষণে আমার কাজ হাসিল হয়ে গিয়েছিল। রোহানের মুখে সবকিছু শুনে আহাদ চৌধুরী ফ্লোরে লুটিয়ে বসে পড়েন। চিৎকার করে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেন তিনি। সন্তানহারা বাবার কান্না সহ্য করার মতো না। কালাম আজাদ আহাদ চৌধুরীকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন, আর আলভি অনিকের কলার ধরে জিজ্ঞেস করে কেন করেছে এসব। অবশেষে অনিক মুখ খোলে। আমি বিয়ের আগে থেকেই জানতাম ফাহিমের সাথে উর্মির একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। তবুও আহাদ চৌধুরী মেয়েকে আমার সাথে বিয়ে দিতে রাজি ছিলেন। আমিও শুধু সম্পত্তির জন্য বিয়ে করতে রাজি হয়ে যাই, আর কিভাবে উর্মিকে সরিয়ে দ্রুত সব সম্পত্তি নিজের করে নিব সেটাও ঠিক করে ফেলি। উর্মির সাথে সংসার করা সম্ভব ছিল না আমার পক্ষে, কারণ আমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। তাই ভাবলাম এভাবে সংসারও করতে হবে না, আর সম্পত্তিও পেয়ে যাব। তাই রেহানের সাথে যোগাযোগ করি। তারপর প্ল্যান মতো বিয়ের রাতে সবাই ঘুমিয়ে যাবার পর উর্মিকে বলি সে চাইলে ফাহিমের কাছে যেতে পারে, আমি তার বাবাকে সব কিছু বুঝিয়ে বলবো। উর্মি আমাকে ধন্যবাদ জানিয়ে ওই রাতেই বের হয়ে যায়। আর তারপরের ঘটনা তো রেহান সব বলল। আহাদ চৌধুরী চিৎকার করে অনিকের কঠিন শাস্তির ব্যবস্থা করতে বলে এসপি কালাম আজাদকে। তিনি বাইরে থাকা পুলিশ ফোর্সকে ডেকে অনিককে থানায় নিয়ে যেতে বলেন। পুলিশ এসে অনিক আর রোহানকে থানায় নিয়ে যায়। এসপি কালাম আজাদ এবার আলভি মাহমুদকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে এসব কি করে জানতে পেরেছে সে। আলভি মাহমুদ মুচকি হেসে বলতে শুরু করে, সারোয়ারকে যখন সে একেবারে চেপে ধরে তখনই সারোয়ারের মন পড়ে যায় দরজার সাথে লাগানো স্পাই ক্যামেরার কথা। মূলত ওটা রিহিতার সাথে কে কে দেখা করতে আসে সেটা জানার জন্য লাগিয়েছিল সারোয়ার। ব্যাস, ক্যামেরা ওপেন করতেই রেহানের চেহারা দেখতে পাই আমরা। আর রেহান হলো রিহিতার বাবার বাড়ির এলাকার ছেলে। ছোটবেলা থেকেই রিহতকে পছন্দ করতো রেহান, কিন্তু রিহিতের কখনোই পাত্তা দিত না, কারণ রেহান ছিল মস্তান টাইপের। তাই রিহিতার উপর মনে মনে অনেক ক্ষোভ ছিল তার।
সুযোগের অপেক্ষায় ছিল ছেলেটা। তারপর যখন একটা খুন করে সাহস বেড়ে গেল, তখন রিহিতাকে মারার প্ল্যান করে ফেলে। এই ছিল পুরো ঘটনা। এসপি কালাম আজাদ আলভি মাহমুদকে স্যালুট করে বলে সে যোগ্য পুলিশ অফিসারের। আলভি মাহমুদ তার কথায় প্রত্যুত্তরে মুচকি হাসেন শুধু। ফাহিম সসম্মানে মুক্তি পায় উর্মির খুনের মামলা থেকে, আর সারোয়ারও মুক্তি পায়। তবে সারোয়ারের এই মুক্তি জানি আজীবনের শাস্তি হয়ে গেছে। সন্দেহ করে শেষে হারিয়ে ফেলল রিহিতাকে। আলভি মাহমুদ সেদিন লকআপে একটা কথা বলেছিলেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, কারণ অতিরিক্ত কোনো কিছু বেশি দিন টেকে না। আর প্রতিদিন তো মাংস খেতেও ভালো লাগে না, সেখানে প্রতিদিন ঘোরাঘুরি আবদারও একঘেয়ে হয়ে যায়। তাই সব কিছু পরিমিত শ্রেয়। আর ফাহিম এটুকু ভেবে স্বস্তি পায়, উর্মি মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালোবেসেছে। ভালোবাসা সুন্দর, আর কাউকে হৃদয়ের গভীরে রেখে একা একা ভালোবাসা আরও সুন্দর। গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।